Let's start today's class. আজকে আমরা will study the chapter 8 of our book. যে আপনাদের প্রজেক্ট ম্যানেজমেন্টের যে বই আমি দিয়েছিলাম ওটার চ্যাপ্টার 8 which is about cost estimation and budgeting. হ্যাঁ, সো আর আপনাদের একটু প্লিজ আপনাদের অ্যাটেন্ডেন্সটা একটু চ্যাট বক্সে দিয়ে দিন। হ্যাঁ, তো যাই হোক, কস্ট এস্টিমেশন এন্ড বাজেটিং ইট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট আপনার একটা স্টেপ ইন আমাদের প্রজেক্ট যখন আমরা করতে যাই তার মধ্যে একটা ইম্পর্টেন্ট আমাদের কস্ট এস্টিমেশন এন্ড বাজেটিং একটা ইম্পর্টেন্ট স্টেপ। তো এই চ্যাপ্টারে আমাদের যে লার্নিং অবজেক্টিভস গুলো আছে এগুলো এখানে দিয়েছি, which is যেমন এখানে বলতেছে যে আফটার কমপ্লিটিং দিস চ্যাপ্টার আমরা কি কি জিনিস শিখবো বা জানতে পারবো, which is number 1 is understand the various types of project cost. আমাদের বিভিন্ন ধরনের প্রজেক্ট কস্ট গুলা টাইপ গুলা কি সেগুলা, বিভিন্ন ফর্ম অফ প্রজেক্ট কস্টের মধ্যে ডিফারেন্স গুলা কি এগুলা, এবং কিভাবে কমন যেই সব কস্ট এস্টিমেশন ফর্ম আছে এগুলা কিভাবে অ্যাপ্লাই করা হবে প্রজেক্টে। হ্যাঁ, বিভিন্ন ধরনের ফর্ম থাকতে পারে, যেমন বল পার্ক এস্টিমেশন, ডেফিনিট এস্টিমেশন, এরকম। Understand the advantage of parametric cost estimation and application of some learning curve model. Learning curve modelটা ওটা নিয়ে আমরা হয়তো বা একটু সামান্য একটু বেসিক যেই নলেজটা ওটা নিব, বিকজ I don't think that is a very important estimation বা খুব রিলায়েবল এস্টিমেশন একটা form. So ওটা just will have a basic idea about the learning curve, since it's not that important form or a reliable form. So ওখানে কিছু সামান্য একটু জানবো। আর আরো কিছু objective for our today's lecture is that আমরা এই লেকচারের থ্রুতে আরো কিছু বিভিন্ন কারণে কস্ট এস্টিমেশন খুব পোরলি কেন করা হয়, যে রিজনগুলোর কারণে ওগুলো জানবো। বিভিন্ন ধরনের বাজেটিং গুলো আমরা জানবো, কিভাবে টপ ডাউন বাজেটিং বা বটম আপ বাজেটিং প্রসিডিউর কিভাবে ইউজ করা হয় আমাদের প্রজেক্ট কস্ট ম্যানেজমেন্টে। অ্যাক্টিভিটি বেসড বাজেটিংটা কিভাবে হয় বা টাইম ফেজ বাজেটিং এগুলা কিভাবে কস্ট এস্টিমেশনে ইউজ হয়, এবং কিভাবে we use it to control our project cost, and বিভিন্ন contingency fund আমরা কেন ইউজ করি আমাদের প্রজেক্টের বাজেটের কস্ট এস্টিমেশন এন্ড বাজেটিং এর সময়, এগুলা নিয়ে আজকে আমরা আলোচনা করব in today's lecture. So let's start with cost management. আমরা আগে কি সেটা আগে জানি, কস্ট ম্যানেজমেন্ট এবং প্রজেক্টের সাথে এটার রিলেশনটা। So cost management এখানে বলেছে কি, cost management has been defined to encompass, কি কিভাবে ডিফাইন করা হয়েছে, কি এনকম্পাস করে কস্ট ম্যানেজমেন্ট আছে হচ্ছে ডাটা কালেকশন, আমার কস্ট অ্যাকাউন্টিং এন্ড কস্ট কন্ট্রোল। এই তিনটা জিনিস আমার কস্ট ম্যানেজমেন্টের ভিতরে ঢুকতেছে। আমি যখন প্রজেক্ট করতে যাই ডাটা কালেক্ট করব, কস্ট অ্যাকাউন্টিং মানে ওটার কিভাবে, যেমন ধরেন আমরা এই যে এবিসি অ্যাকাউন্টিং বা অ্যাক্টিভিটি বেসড অ্যাকাউন্টিং যদি করে থাকি কোনো প্রজেক্টের জন্য, যে অ্যাক্টিভিটি ওয়াইজ আমার কস্টিং কিরকম হচ্ছে। হ্যাঁ, তো ওই কস্ট অ্যাকাউন্টিং এবং এইগুলা কিভাবে কন্ট্রোল হবে, এগুলো সবকিছু আমার কস্ট ম্যানেজমেন্টের মধ্যে চলে আসতেছে। সো কস্ট অ্যাকাউন্টিং এন্ড কস্ট কন্ট্রোল এখানে কি বলছে, সার্ভ অ্যাজ দি চিফ মেকানিজম। এটা হচ্ছে এই দুটো হচ্ছে এখানে চিফ মেকানিজম ফর আইডেন্টিফাইং এন্ড মেইনটেইনিং কন্ট্রোল ওভার দ্য প্রজেক্ট কস্ট। আচ্ছা, কি বললো, এই কস্ট অ্যাকাউন্টিং এবং কস্ট কন্ট্রোল সিস্টেমের মাধ্যমেই আমরা পুরো ওভারঅল প্রজেক্টের যে কস্ট আছে সেটাকে আমরা ঠিকমতো আইডেন্টিফাই করতে পারি, কোথায় কি কস্ট, এবং কন্ট্রোল মেইনটেইন করতে পারি। এই দুইটা হচ্ছে মেইন মেকানিজম। হ্যাঁ, আর কস্ট এস্টিমেশন কি করতেছে, ইট ইজ আ প্রসেস দ্যাট ক্রিয়েটস আ রিজনেবল বাজেট বেসলাইন। কস্ট এস্টিমেট আমরা কি করি, যে বাজেটের একটা বেসলাইন ক্রিয়েট করার জন্য আমার প্রজেক্টের। হ্যাঁ, সো এটার কারণে আমরা কস্ট এস্টিমেশন করে থাকি। আচ্ছা, সো আমরা এখন একটু শিখি যে আমাদের এই যে কস্ট এস্টিমেশন করতেছি বা যাই যেগুলা হচ্ছে একটা প্রজেক্ট কস্ট এস্টিমেশনের সময়, তো আমার ইউজুয়ালি এই কস্ট গুলা কোথা থেকে রাইজ করে, মানে আমার সোর্স গুলাকে, এই প্রজেক্টের যে কস্ট গুলা হচ্ছে এগুলা কমন সোর্স গুলাকে, কিছু কমন সোর্স নিয়ে আমরা আলোচনা করি আজকে, যেগুলা হচ্ছে
labor, materials, subcontractors, equipment and facilities, and travel. Okay, so labor cost হচ্ছে I think আমাদের সবারই কম বেশি ধারণা আছে, it's a very common source of cost. আপনি একটা নতুন ধরেন আপনি একটা প্রজেক্ট নিলেন, হ্যাঁ, সো প্রজেক্টটা ক্রিয়েট করতে অবভিয়াসলি আপনার ওয়ার্কার্স লাগে, রাইট, যে যারা এটাকে ম্যানুফ্যাকচার করতেছে বা ক্রিয়েট করতেছে, আপনি একটা নতুন প্রোডাক্ট হয়তো বা ক্রিয়েট করতেছেন অ্যাজ পার্ট অফ ইউর প্রজেক্ট। সো এই যে লেবাররা এখানে দ্য হিউম্যান রিসোর্স এটাকেও বলা যেতে পারে, বা আপনার হিউম্যান ক্যাপিটাল যেটাই হোক। সো এরা হচ্ছে কি হচ্ছে ডিরেক্টলি আপনার ইনভলভ থাকতেছে, ডিরেক্টলি ইনডিরেক্টলি যেভাবেই হোক তারা ইনভলভ হচ্ছে টু ক্রিয়েট ইউর প্রোডাক্ট অর ম্যানুফ্যাকচার দ্য প্রোডাক্ট হুইচ ইজ পার্ট অফ ইউর প্রজেক্ট। হ্যাঁ, তো এই লেবাররা বিভিন্ন ধরনের লেবার হয়ে থাকে, যেমন স্কিলড হইতে পারে, সেমাই স্কিলড লেবার হইতে পারে, হ্যাঁ, তো এবং ইউজুয়ালি দেখা যায় যে এদেরকে আমরা বিভিন্ন আওয়ারলি রেট হিসাবে দিয়ে থাকি। হ্যাঁ, আবার আরো কিছু বিভিন্ন ধরনের অন্যান্য পার্সোনালও থাকে, বা লেবারের আওয়ারলি রেটের পাশাপাশি আরো কিছু ওভারহেড কস্টও থাকে। হ্যাঁ, সো এইগুলা এই যে ওয়ার্কারদের যে আপনি প্রজেক্টের কাজে রিলেট করতেছেন, তারা যে প্রজেক্টের কাজের সাথে এক্সপোজড হচ্ছে, যে তাদের টোটাল যে আওয়ার তারা spend করতেছে in this project to manufacture your good or services or whatever activities that you have given to them, এইগুলা আপনার অবশ্যই যখন আপনি ইনিশিয়াল একটা এস্টিমেট করতে যাবেন, আপনার যে টোটাল হিউম্যান কস্ট কত গেছে বা পার্সোনাল কস্ট কত গেছে প্রজেক্টে, সো তখন এই এস্টিমেশনে এই লেবার কস্ট গুলাকে আপনি অবশ্যই ইনক্লুড করতে হবে রিজনেবল ভাবে, যাতে আপনি একটা এস্টিমেশন করতে পারেন আপনার প্রজেক্টে। সো এন্ড ইটস আ ভেরি কমন সোর্স অফ অলসো of any project cost. হ্যাঁ, সো নেক্সট কামস দ্য ম্যাটেরিয়ালস। ম্যাটেরিয়ালসটা কি শুনেই বুঝতে পারতেছি যে আমার উপকরণ, রাইট, উপকরণ কি লাগতেছে। আপনার একটা প্রোডাক্ট আপনি ম্যানুফ্যাকচার করতেছেন, আপনার প্রজেক্ট হচ্ছে এরকম যে আপনি একটা কিছু ম্যানুফ্যাকচার করতেছেন, এবং ওইটা ম্যানুফ্যাকচার করতে গিয়ে ধরেন আপনি শুজ ম্যানুফ্যাকচার করেন, হ্যাঁ, আপনার এটা একটা প্রজেক্ট, এই টেনিস শু বানাবেন। তো ওটা বানাতে অবশ্যই আপনার কিছু উপকরণ লাগবে, which is your materials, right? So এই materials গুলাও আপনার একটা কমন সোর্স অফ কস্ট আপনার প্রজেক্টে। হ্যাঁ, এখান থেকে একটা কস্ট তো অবশ্যই লাগে, ম্যাটেরিয়াল গুলা কিনতে হয় আপনাকে। হ্যাঁ, একটা there's a whole supply chain of materials। আপনার আপনি কারো কাছ থেকে আপনার শু কেনার জন্য আপনি কারো কাছ থেকে হয়তো বা শু লেসেস বা সোল বা চামড়া, হ্যাঁ, বিভিন্ন ধরনের বিভিন্ন সাপ্লায়ারের কাছ থেকে ম্যাটেরিয়াল গুলা কিনে থাকেন। হ্যাঁ, এবং তারপরে আপনি একটা ফিনিশড প্রোডাক্ট রেডি করেন। হ্যাঁ, সো বা ধরেন বিল্ডিং যারা কনস্ট্রাকশন করে তাদের জন্য ম্যাটেরিয়াল কি হইতে পারে, ইট তাদের একটা ম্যাটেরিয়াল হইতে পারে, উড তাদের একটা ম্যাটেরিয়াল হইতে পারে। হ্যাঁ, সো বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন হয়, যারা ম্যানুফ্যাকচার করে তাদের ম্যাটেরিয়াল ডিফারেন্ট। হ্যাঁ, সার্ভিসে যারা আছে তাদের ম্যাটেরিয়াল একটু ডিফারেন্ট, তাদের হয়তো ম্যাটেরিয়ালস র ম্যাটেরিয়ালস ইউজুয়ালি খুব একটা লাগে না, বিকজ ইটস ইন সার্ভিস, হয়তো বা বেসিক ইউজ অফ কম্পিউটার মেইন ফ্রেম অর সামথিং এরকম তাদের ইউসেজ থাকে, এছাড়া খুব একটা material cost is not that high in ওদের ক্ষেত্রে। হ্যাঁ, সেরকম at the same time যদি আইটি কোম্পানিজ দের ক্ষেত্রেও আমরা দেখি তাদেরও র মেটেরিয়াল কস্ট is not as high as a manufacturer, right, যারা গুডস ম্যানুফ্যাকচার করে। সো তাদের ক্ষেত্রে হয়তো বা ওই যে বেসিক ইকুইপমেন্টস ইউজটা হয়তো বা তাদের একটা যেগুলা লাগবে সেগুলো হয়তো বা তাদের একটা ম্যাটেরিয়াল কস্ট হতে পারে। সো এছাড়া তাদের ম্যাটেরিয়াল কস্ট ইজ নট অ্যাজ হাই অ্যাজ এ ম্যানুফ্যাকচারার। সো এগুলা ম্যাটেরিয়াল আরেকটা কমন সোর্স অফ ইয়োর প্রজেক্ট কস্ট। দেন কাম সাব কন্ট্রাক্টরস। অনেক সময় এরকম হয় যে আমাদের ইনহাউস অনেক কেপেবিলিটিস বা স্কিলস অনেক কোম্পানির থাকে না একটা প্রজেক্ট করতে গিয়ে। ধরেন আপনার হয়তো বা ডিজাইন টিম ইজ নট as skilled as you need, but you don't have an in-house design department.
সো তখন অনেক সময় আমরা কি করি, আমরা সাব কন্ট্রাক্ট করে থাকি, বা ইউ ডোন্ট হ্যাভ এনাফ স্কিল পারসন টু ডেভেলপ আ ওয়েবসাইট অর আ ওয়েব বেসড এনি পেজ অর সামথিং। হ্যাঁ, তো তখন আমরা কি করি, সাব কন্ট্রাক্টর হায়ার করে থাকি, এবং এদেরকে হায়ার করতে গেলে অবশ্যই আমার ওখানে একটা কস্ট হচ্ছে। সো এরকম সাব কন্ট্রাক্টর বিভিন্ন কাজের জন্য হইতে পারে, নট অনলি ইন কেস অফ আ সার্ভিস, সার্ভিসের ক্ষেত্রেও না, ম্যানুফ্যাকচারিং থেকে শুরু করে বিভিন্ন ধরনের বিজনেসে বিভিন্ন কাজে আমরা অনেক সময় সাব কন্ট্রাক্টর হায়ার করে থাকি, which is also part of your project cost। এবং এই সাব কন্ট্রাক্টর আপনার দেশের মানে ভিতরেও মানে ডোমেস্টিকও হইতে পারে, বা ইন্টারন্যাশনাল সাব কন্ট্রাক্টরও হইতে পারে, এনিথিং যেটা আপনার প্রজেক্টের নিড ওয়াইজ আপনি ডিসাইড করবেন হোয়াট ইউ নিড। সো ওটার উপরে ডিপেন্ড করতেছে আপনি ডোমেস্টিক নেবেন না ইন্টারন্যাশনাল নেবেন, which skills do you need for your project, which falls under your budget and everything। So ওগুলার উপর চিন্তা ভাবনা করে then you decide what subcontractors to select, and এই subcontractor hire করার জন্য যে কস্টিংটা হয়ে থাকে, that is also a very common source of your project cost। Then comes equipment and facilities. Okay, ইকুইপমেন্ট এন্ড ফ্যাসিলিটিস বলতে বোঝায় যে বিভিন্ন সময় দেখা যায় যে একটা প্রজেক্ট ডেভেলপ করতে গেলে আপনার নিজস্ব হোম অফিস থেকে আপনাকে বাইরে গিয়ে কাজ করতে হয়, হ্যাঁ, অফসাইট গিয়ে কাজ করতে হয়। তো এই ধরনের ক্ষেত্রে যে দেখা যায় যে বিভিন্ন ইকুইপমেন্ট আর অফিস ফ্যাসিলিটিস এর নিতে হয়, হ্যাঁ, রেন্ট করতে হয়। তো এদের যে রেন্টালটা দিতে হয়, এটা এক ধরনের খরচ আপনার জন্য। হ্যাঁ, যেমন একটা এক্সাম্পল বলতে পারি যে বড় বড় বিভিন্ন অয়েল কোম্পানিজ যারা আছে তারা কি করে যে অনেক সময় 4 to 5 পিপলের একটা টিম বানায়, হ্যাঁ, এবং এই টিমদেরকে অফসাইটে কাজ করতে পাঠায় ফ্রম অ্যাওয়ে ফ্রম দেয়ার হেডকোয়ার্টার্স। এন্ড এই সময় তাদেরকে হয়তো বা বিভিন্ন ইকুইপমেন্ট রেন্টাল করতে হতে পারে, বা কোনো স্পেস রেন্টাল নিতে হতে পারে। সো দিজ আর also your cost for your projects, and এবং প্রজেক্ট যখন আপনি এস্টিমেশন কস্ট এস্টিমেশন করতে যাবেন কোন প্রজেক্টের, these costs should be included। Okay, travel is very একটা খুব কমন একটা source of cost আপনার, it's very necessary, এবং it's usually আপনার business related যেসব ট্রাভেলিং কস্ট হয়ে থাকে, বিভিন্ন সময় কার রেন্ট করতে হতে পারে, এয়ার টিকেটস এর খরচ আছে আপনার, হয়তো বা দেশের বাইরে যেতে হতে পারে, দেন হোটেল বুকিং, আপনার মিলস, হ্যাঁ, এগুলা সবকিছু আপনার প্রজেক্ট একটা আপফ্রন্ট চার্জ হিসাবে অ্যাপ্লাই করা হয়ে থাকে, এবং এগুলো আপনার অবশ্যই যখন আপনি এস্টিমেশন করতে যাবেন আপনার প্রজেক্টের, দেন ইউ হ্যাভ টু ইনক্লুড অল দিস ইন ইয়োর প্রজেক্ট এস্টিমেশন, কস্ট এস্টিমেশন। সো এখন এতক্ষণ তো আমরা দেখলাম যে অ্যাবাউট ডিফারেন্ট সোর্সেস অফ কস্ট, কোথা থেকে কস্ট গুলা অ্যারাইজ হইতে পারে আপনার প্রজেক্টে। নাও লেটস ইনভেস্টিগেট দ্য নেচার অফ কস্ট, মানে বিভিন্ন টাইপস অফ কস্ট কি হইতে পারে। এই যে কস্ট গুলা আমরা দেখলাম যে বিভিন্ন জিনিস থেকে যে কস্ট গুলা হচ্ছে কাজ করতে গিয়ে, এই কস্ট গুলার নেচার কি, টাইপ গুলা কি, হ্যাঁ, এক একটা কস্টকে আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন টাইপের আন্ডারে ফেলতে পারি। So these types are what? Direct versus indirect, recurring versus non-recurring, fixed versus variable, and normal versus expedited. Okay, so let's talk about the direct cost versus the indirect cost. হ্যাঁ, আচ্ছা, direct cost এখানে কি বলতে চাচ্ছে যে direct costs are the tangible inputs necessary to create specific good, service, project, and can be charged on an item to item basis। আচ্ছা, direct cost basically কথা হচ্ছে যে আপনার একটা ধরেন আপনার প্রজেক্ট, আপনি যেমন ধরেন বললাম যে আপনি টেনিস শু আপনি ম্যানুফ্যাকচার করবেন, হ্যাঁ। সো এই টেনিস শু ম্যানুফ্যাকচার করতে আপনার যেই ডিরেক্টলি যারা ইনভলভ থাকে, হ্যাঁ, একটা যারা ইনপুট দিয়ে থাকে ওই সার্ভিস বা প্রজেক্ট ইয়ে করার জন্য, বানানোর জন্য, ধরেন ওই প্রোডাক্টটা ক্রিয়েট করার জন্য,
তারা হচ্ছে আপনার এই ডিরেক্ট কস্ট হিসেবে গণা হয়। যেমন কারা ডিরেক্ট কস্ট হইতে পারে, একদম আপনার যে লেবার, তারা হচ্ছে ডিরেক্ট লেবার, তারা আপনার এটাকে বানাচ্ছে। আপনি যে ম্যাটেরিয়ালটা ইউজ করতেছেন, ধরেন ওই যে চামড়া আপনি কিনেছেন ফর টু মেক দ্যাট শু, দ্য শু লেসেস, হ্যাঁ, সোল, এগুলো সবকিছু আপনার ম্যাটেরিয়াল, ডিরেক্ট ম্যাটেরিয়াল, যে র ম্যাটেরিয়াল গুলো আপনার ইউজ হচ্ছে, আপনি যে লেবার যারা একদম ডিরেক্টলি ওটার সাথে রিলেটেড আছে, দে আর ইউর ডিরেক্ট কস্ট। আচ্ছা, তো ডিরেক্ট কস্ট গেল, তাহলে ইনডিরেক্ট কস্ট গুলা কি? তো ইনডিরেক্ট কস্ট গুলা ইজ বেসিক্যালি দে do not change directly based on the number of items created। মানে আপনার যেমন ডিরেক্ট কস্টে যেমন আপনার যত আইটেম বাড়বে, ধরেন আপনি যদি 1000 শু বানাইতেন, সেখানে যদি আপনি 10,000 শু বানান, অবশ্যই এটা চেঞ্জ হচ্ছে আপনার ডিরেক্ট কস্টটা, রাইট, বাড়তেছে। বাট ইনডিরেক্ট কস্টের ক্ষেত্রে কি হয় যে আপনার এটা চেঞ্জ হয় না, নো ম্যাটার হাউ মেনি নাম্বার অফ আইটেমস ইউ ক্রিয়েট। হ্যাঁ, এগুলো আপনার ওই ওই আইটেমের সাথে ডিরেক্টলি রিলেটেড না, যার কারণে এটা চেঞ্জ হয় না, ইভেন ইফ ইউ ইনক্রিজ দ্য অ্যামাউন্ট অফ ইউর আউটপুট। হ্যাঁ, সো এটাকে আমি এই ইনডিরেক্ট কস্টকে দুইটা ক্যাটাগরিতে ভাগ করে থাকি, একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন আর একটা হচ্ছে সেলিং। সো অ্যাডমিনিস্ট্রেশন অথবা ওভারহেড কস্ট যেটাকে আমরা বলে থাকি, ওভারহেড কস্টের ভিতর কি কি পড়তেছে আপনার, যেমন আপনার ফ্যাক্টরির একটা রেন্ট থাকতে পারে বা অফিসের রেন্ট থাকতে পারে। হ্যাঁ, এটা মান্থলি বেসিসে আপনি দিচ্ছেন। এখানে আপনি রমে ওই সময় আপনি যদি কোনো প্রজেক্ট আপনার হাতে নাও থাকে, ধরেন আপনি যদি কোনো প্রজেক্ট নাও করেন, কোনো কিছু ম্যানুফ্যাকচার নাও করেন, ইউ হ্যাভ টু পে ইউর মান্থলি রেন্ট, রাইট? তো এখানে কিন্তু কোনো চেঞ্জ আসতেছে না রিলেটেড টু ইউর, ডিরেক্টলি রিলেটেড টু ইউর আইটেম যেটা আপনি প্রডিউস করবেন। সো এরকম আপনার বিভিন্ন সাপোর্ট পার্সোনাল থেকে থাকে, যাদের কিছু খরচ থেকে থাকে, যেমন ট্যাক্সেস থাকে, ইন্স্যুরেন্সের খরচ আছে, ইউটিলিটির খরচ, হ্যাঁ, হেলথ এন্ড রিটায়ারমেন্ট বেনিফিটস যেগুলা থাকে এই সাপোর্ট পার্সোনালদেরই। এগুলা সবকিছু আপনার ওভারহেড কস্টের মধ্যে পড়তেছে, ডেপ্রিসিয়েশন, এভরিথিং। আবার আরেকটা কস্ট হচ্ছে কি, আপনার আরেকটা ক্যাটাগরিতে ভাগ করেছি ইনডিরেক্ট কস্টকে, সেটা হচ্ছে সেলিং ইনডিরেক্ট কস্ট। এটাও আপনার অ্যাডভার্টাইজিং এক ধরনের ইনডিরেক্ট কস্ট, আপনাকে করতেই হচ্ছে অ্যাডভার্টাইজিং, রাইট, টু সেল ইউর প্রোডাক্ট, and it is not related directly to your যে আপনি শুলেস বানাইছেন, ধরেন আপনি শু বানাইছেন, টেনিস শু বানাইছেন, and এটার সেল করার জন্য আপনাকে কিছু অ্যাডভার্টাইজিং কস্ট করতে হবে। সো নো ম্যাটার আপনি একটা শু বিক্রি করেন আর 10টা শু বিক্রি করেন, আপনার যে অ্যাডভার্টাইজিং এর যে অ্যাকচুয়াল খরচ, একটা এক্সপেন্ডিচার হচ্ছে, আপনি সেটাকে কিন্তু এট দি এন্ড অফ দি মান্থ অর এট দি এন্ড অফ দি কন্ট্রাক্ট আপনাকে পে করতেই হয়। এটাতে আপনার কয়টা সেল করলেন এটার সাথেও কোনো কিছু, কয়টা ম্যানুফ্যাকচার করলেন বা কয়টা সেল করলেন এটার সাথে এটা কোনো চেঞ্জেস কিন্তু হচ্ছে না। আবার শিপিং এর ক্ষেত্রে যেমন একটা হয়ে থাকে যে শিপিং এ হয়তো বা একটু কস্ট কমতে পারতে পারে, বাট দ্যাট ডাজন্ট মিন যে ইট ইজ রিলেটেড ডিরেক্টলি টু ইউর প্রোডাকশন। সেলিং শিপিং কস্ট যদি বেড়ে থাকে, তার মানে মনে করবেন যে আপনি হয়তো বা শু বেশি সেল করতে পারতেছেন, হ্যাঁ, যে অনেক বেশি সেল হচ্ছে তাই শিপিং কস্ট বেড়ে গেছে, বা অন্যান্য বিভিন্ন কারণে শিপিং কস্ট বাড়তে পারে। সো দিজ আর ইউর সেলিং ইনডিরেক্ট কস্ট। আবার সেলস কমিশন, হ্যাঁ, এগুলো আপনার ডিরেক্টলি আপনার র মেটেরিয়াল বা ডিরেক্ট মেটেরিয়াল যেরকম ডিরেক্টলি রিলেটেড, এগুলো আপনার ডিরেক্টলি আপনার আইটেম প্রোডাকশনের সাথে রিলেটেড না, দ্যাটস ওয়াই দে আর ইনডিরেক্ট কস্ট। আচ্ছা, ক্লিয়ার? আপনারা বুঝতে পারছেন? জি ম্যাম, বুঝতে পারছি। ওকে, আচ্ছা, নেক্সট লেটস টক অ্যাবাউট আরেকটা আমরা কি বলেছিলাম, দ্য টাইপস অফ কস্ট, সেটা হচ্ছে রিকারিং এবং নন রিকারিং কস্ট। আচ্ছা, এখন আমাদেরকে দেখতে হবে যে এই যে এই কস্ট গুলো হলো, এই ডিরেক্ট কস্ট হোক, ইনডিরেক্ট কস্ট হোক, বা যেটাই, এগুলা কি রিকারিং কস্ট? ডিরেক্ট ইনডিরেক্ট ছাড়া আরো বিভিন্ন ধরনের কস্ট থাকে। আবার এই ডিরেক্ট ইনডিরেক্ট কস্ট, এগুলা কি আপনার রিকারিং নাকি নন রিকারিং? রিকারিং মানে কি, যে বারবার হতেই থাকবে। যেমন
লেবার এন্ড ম্যাটেরিয়াল এগুলো আপনার হতেই থাকে, সেলস এর কস্ট হতেই থাকে, লজিস্টিক্স এর কস্ট, এগুলা রিকারিং ভাবে অকার করে, মানে মানে আপনি লেবার ম্যাটেরিয়াল আপনি আইটেম বানাচ্ছেন, আপনি লেবারের খরচ আপনাকে দিতেই হচ্ছে, মান্থ শেষে হোক যেভাবেই হোক আপনি পে করেন, সেটা আপনার কোম্পানির উপর ডিপেন্ড করে, ম্যাটেরিয়াল এভরিথিং। সো you have to record this cost continuously, right? এটা doesn't stop. আর নন রিকারিং কস্ট যেগুলো হচ্ছে যে এগুলা বারবার রিকার করে না, যেমন সাইট স্টাডি, যেমন একটা প্রিলিমিনারি মার্কেট অ্যানালিসিস করলেন, এটা কিন্তু প্রত্যেক মাসে বা প্রত্যেক দিন বা প্রত্যেক একটা নির্দিষ্ট সময় পরে কিন্তু মানে দিস আর ওয়ান টাইম টাইপের আপনারা হয়তো বা বলতে পারেন, বা বছরে একবার হয় এই ধরনের কস্ট গুলা। হ্যাঁ, দিস আর নন রিকারিং কস্ট। যেমন একটা বললাম মার্কেট অ্যানালিসিস, প্রিলিমিনারি মার্কেট অ্যানালিসিস, বিভিন্ন আউট প্লেসমেন্ট সার্ভিস, আবার পার্সোনাল ট্রেনিং যেমন it is basically not mandatory, but আপনার কোম্পানি যদি প্রোভাইড করে থাকে then it is all the better for you, but usually দেখা যায় যে এই ধরনের ট্রেনিং হয়তো বা বছরে একবার হয়, বা ডিপেন্ডিং অন ইয়ার কোম্পানি হয়তো বা 2 বছরে হইতে পারে বা 1 বছরে হইতে পারে। সো এটা কোম্পানি ওয়াইজ ভ্যারি করে, বাট দিস আর ইউজুয়ালি নন রিকারিং, এবং এটা আপনার নট ম্যান্ডেটরি অলসো, আবার ট্রেনিং হলে ভালো, আপনাদের কোম্পানি থেকে ট্রেনিং পেলে দ্যাট ইমপ্রুভস ইউর হিউম্যান ক্যাপিটাল, আপনার হিউম্যান রিসোর্সেস স্কিল বাড়ায়, বাট এগুলো সব সময় হয় না। হ্যাঁ, সো ট্রেনিং উই ডোন্ট গেট ট্রেনিং এভরি ডে in our day-to-day work, right? So এটা একটা হয়তো বা একটা টাইম থাকে, এই টাইমে আপনাদের বছরে একবার হয়তো বা একটা ট্রেনিং দেয়, বা অনেকে আছে 2 বছর পরে গিয়ে একটা ট্রেনিং পায়। So it depends, it varies, but these are non-recurring costs, এগুলো আপনার সব সময় রিকার করে না। আচ্ছা, আরেকটা কস্ট টাইপ কি, সেটা হচ্ছে ফিক্সড কস্ট এন্ড ভেরিয়েবল কস্ট। আই থিংক এভরিওয়ান হ্যাজ অ্যান আইডিয়া অ্যাবাউট ইট। তারপর আমরা বলি একটু আলোচনা করি, সেটা হচ্ছে ফিক্সড কস্ট। এগুলো আপনার দিস আর নট ডিপেন্ডেন্ট অন দি লেভেল অফ আউটপুট ইউ প্রডিউস। হ্যাঁ, যেমন আপনি একটা বানান আর 100টা প্রোডাক্ট বানান, এটা আপনার ওই আইটেমের প্রোডাকশন কত করেছেন সেটার উপর ডিপেন্ড করেন, এবং দিস টেন্ড টু বি বেসড অন দি আপনার টাইমের উপর বেস করে, নট দি নাম্বার অফ আউটপুট। যেমন আপনি টাইমের উপর বেস করে কিরকম স্যালারি, মাস শেষে স্যালারি দিচ্ছেন, এন্ড ইট ইজ ফিক্সড। রেন্ট, মাস শেষে রেন্ট দিতে হচ্ছে, ইট ইজ ফিক্সড। একটা ইকুইপমেন্ট লিজ নিয়েছিলেন, সেটা লিজের একটা পেমেন্ট স্কেডিউল আছে, দোজ আর ফিক্সড এন্ড ডিপেন্ডস অন টাইম। এরকম ভ্যারিয়েবল কস্ট আছে which increases in proportion to your production, আপনি কত ইউনিট অফ আউটপুট প্রডিউস করেছেন সেটার উপর ডিপেন্ড করে এই ধরনের কস্ট। যেমন আপনার ম্যাটেরিয়ালস কস্ট হচ্ছে ভ্যারিয়েবল কস্ট। আপনার আইটেম যদি বাড়ান, আউটপুট যদি বাড়ান, তাহলে ম্যাটেরিয়ালের আউটপুটও বাড়াইতে হবে, কারণ ম্যাটেরিয়াল তখন বেশি লাগবে। সো তখন কি হচ্ছে, আপনার চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, এবং ইকুইপমেন্ট দ্যাট ডিগ্রেডস থ্রু ইউসেজ, এইগুলো কোন ধরনের ইকুইপমেন্ট, যেমন ধরেন আপনার একটা ইকুইপমেন্টে আপনার স ইউজ করা হয়, করাত টাইপের কিছু ইউজ করা হয়। হ্যাঁ, তো ওইটা আপনি যত ইউজ করবেন ততই ডিগ্রেড করতে থাকবে, এবং আপনাকে চেঞ্জ করতে হতে পারে ঘন ঘন। সো এগুলো আপনার ভেরিয়েবল কস্টের মধ্যে পড়ে। নট অল ইকুইপমেন্ট আর ভেরিয়েবল কস্ট, ওগুলো ভ্যারি করে আপনার ইউসেজের উপরে। সো যেগুলো আর বেশি ডিগ্রেড হয়ে যায় থ্রু ইউসেজ, দোজ আর ভেরিয়েবল কস্ট। এখানে আমরা একটা এই যে এটা যদি দেখি ডায়াগ্রাম, মানে এই ফিগারটা যদি আমরা এখানে দেখি, দেখেন নিচে দিস ইজ দ্য ইউনিট, আউটপুট ইউনিট কতটুকু প্রডিউস করছেন, এবং এটা হচ্ছে আপনার প্রাইস। হ্যাঁ, এখানে কত ডলার প্রাইস। তো দেখেন ফিক্সড কস্ট কিন্তু আপনার যতই ইউনিট আপনি বাড়ান না কেন, যতই প্রোডাকশন বাড়ান না কেন, ফিক্সড কস্ট কিন্তু সেম, এটা কিন্তু বাড়তেছে না, উপরে যারা হচ্ছে না, ঠিক আছে, এটা কিন্তু সেম থ্রু আউট দ্য
entire production unit of production. But variable cost দেখেন আপনার ইন আউটপুট যত বাড়তেছে, প্রোডাকশন আউটপুট বা কোয়ান্টিটি যত বাড়তেছে, ভেরিয়েবল কস্ট তত বাড়তেছে। সো দিস ইজ চেঞ্জিং ইন প্রপোর্শন টু ইয়োর প্রোডাকশন, কতটুকু প্রোডাকশন করতেছেন কোয়ান্টিটি। হ্যাঁ, সো এটা এই ফিক্স প্লাস ভেরিয়েবল, এটা হয়ে টোটাল কস্ট, এই ভেরিয়েবল কস্ট চেঞ্জ হচ্ছে, এটার সাথে সাথে টোটাল কস্টটাও চেঞ্জ হচ্ছে। তো এই যে কতটুকু আউটপুট যখন 3 থেকে 4000 হচ্ছে, ভেরিয়েবল কস্ট বাড়ছে, 4000 থেকে 5000 ইউনিট যখন করতেছেন, ভেরিয়েবল কস্ট আরো বেড়ে গেল। তো এভাবে করে বলতে পারি যে ভেরিয়েবল কস্ট ডিপেন্ডস অন দি প্রপোর্শন অফ ইয়োর প্রোডাকশন। So the types of cost, এটার ভিতরে আরেকটা আমরা লাস্টে আরেকটা পড়েছিলাম কি, নরমাল কস্ট ভার্সেস দ্য এক্সপেডিটেড কস্ট। আচ্ছা, নরমাল কস্ট আর all the costs that are built into your original plan. আপনি যে প্রজেক্টের একটা অরিজিনাল প্ল্যান করছিলেন, ওই প্ল্যানের ভিতরে যেসব কস্ট গুলাকে আপনি এস্টিমেশনে ধরছিলেন, হ্যাঁ, ওই কস্ট গুলাকে সব সময় আমরা কি বলে থাকি, নরমাল কস্ট বলে থাকি। and it includes any overtime হইতে পারে এবং other expenses associated with your accelerated schedule। যদি আপনার ধরেন আপনার প্রজেক্টটা যদি accelerated schedule-এই বানানো হয়ে থাকে, যে না আমাকে খুব তাড়াতাড়ি মার্কেটে যাইতে হবে, হ্যাঁ, তো আপনার অরিজিনাল প্ল্যান যখন আপনি শুরু করেছিলেন তখন থেকেই যদি সবকিছু এটার ভিতরে ঢুকানো হয়ে থাকে, তখন ওগুলাকে আমরা নরমাল কস্ট বলে থাকি, যতক্ষণ পর্যন্ত এটা অরিজিনাল প্ল্যানের ভিতরে আমরা ঢুকিয়ে থাকলাম। কিন্তু এক্সপেডিটেড কস্ট হচ্ছে কি, যেগুলো আনপ্ল্যান, মানে আমি যে অরিজিনাল প্ল্যান করছিলাম তারপরেও দেখা যাচ্ছে যে আমি সেই স্কেডিউলের ভিতরে হয়তো বা করতে পারি নাই। হ্যাঁ, সো আমার কিছু এটাকে এই প্রজেক্টটাকে স্পিড আপ করার জন্য, এর কমপ্লিশন স্পিড আপ করার জন্য আই হ্যাভ টু ইনকার সাম অ্যাডিশনাল অর আনপ্ল্যান কস্ট। হ্যাঁ, ওগুলাকে বলা হয় এক্সপেডিটেড কস্ট। তো এখানে যদি আমরা একটু এটা দেখি, দেখেন এই টেবিলটা দেখি, তাহলে এখানে বুঝতে পারবো বিভিন্ন টাইপ, ফ্রিকোয়েন্সি এন্ড অ্যাডজাস্টমেন্ট, স্কেডিউল, এগুলোর উপর কিভাবে ক্লাসিফিকেশন করা হয়েছে। এটা দেখানোর মাধ্যমে আপনারা একটু ইজিলি জিনিসটা একটা ওভারভিউ পেয়ে যাচ্ছেন এই কস্ট ক্লাসিফিকেশনের। যেমন ডিরেক্ট লেবার, এটাকে আমরা কি বলছি, ডিরেক্ট কস্ট, টাইপ হচ্ছে ডিরেক্ট, এবং ফ্রিকোয়েন্সি এটার কিরকম, রিকারিং, এটা সব সময় হয়ে থাকে, রিকার করে থাকে। এবং এটাকে আমরা যদি অ্যাডজাস্টমেন্টের ভিতরে দেখি তাহলে এটাকে ফিক্স নাকি ভেরিয়েবল। সো আমরা এখানে বলতে পারি যে এটা দিস ইজ আ ফিক্সড কস্ট, আপনার মান্থ শেষে একটা আওয়ার একটা স্যালারি দিচ্ছেন বা ওয়েজেস দিচ্ছেন, হ্যাঁ, দিস ইজ ফিক্সড। এন্ড স্কেডিউলের মধ্যে যদি দেখি তাহলে এটা কি, ইউজুয়ালি আমরা ডিরেক্ট কস্ট গুলাকে আমাদের যখন কস্ট এস্টিমেশন করি প্রজেক্টের, তখন আমরা এটাকে নরমাল আমার অরিজিনাল প্ল্যানের ভিতরে ইউজুয়ালি ইনক্লুড করা হয়ে থাকে। সো দিস ইজ আ নরমাল কস্ট। আচ্ছা, এরকম বিল্ডিং লিজ, এক্সপেডিটিং কস্ট, মেটেরিয়ালস, এগুলোর মধ্যে যদি দেখি, হ্যাঁ, সো এখানে এই জিনিসগুলো দেখলে আমরা বুঝতে পারবো। এক্সপেডিটিং কস্টটা যেমন দেখি, দিস ইজ আ ডিরেক্ট কস্ট। হ্যাঁ, এটাতে যে একটা প্রজেক্টকে কমপ্লিশন হচ্ছে না টাইম মতো, তার জন্য যে আমাকে কিছু এক্সট্রা কস্ট করতে হচ্ছে, সেটা দিস ইজ আ ডিরেক্ট কস্ট। এবং এটা ইউজুয়ালি নন রিকারিং হয়ে থাকে, এন্ড দিস ইজ আ ভেরিয়েবল কস্ট, আপনার চেঞ্জেস হইতে পারে। হ্যাঁ, and this is of obviously an expedited, যেহেতু অরিজিনাল প্ল্যানের বাইরে এটা করা হচ্ছে, so this is an expedited cost classification এর আন্ডারে পড়তেছে। Okay, let's talk about the next সেটা হচ্ছে cost estimation. Okay, we have 8 more minutes. আচ্ছা, সো কস্ট এস্টিমেশন এর ভিতরে আমরা 4 ধরনের কস্ট এস্টিমেশন নিয়ে আলোচনা করব আজকে। দ্যাট ইজ দ্য বলপার্ক অর অর্ডার অফ ম্যাগনিটিউড এস্টিমেশন, এন্ড কম্পারেটিভ এস্টিমেশন, ফিজিবিলিটি এন্ড ডেফিনিটিভ। আচ্ছা, বলপার্ক এস্টিমেশন বলতে আমরা ইউজুয়ালি বলে থাকি যে আমরা একটা বলি না যে একটা অ্যাপ্রক্সিমেট কত হইতে পারে। দিস ইজ বেসিক্যালি এখানে আপনার সব ইনফরমেশন এন্ড মানে টাইম স্কারসিটির কারণে সব ইনফরমেশন দিয়ে একদম অ্যাকুরেট একটা এস্টিমেশন, কস্ট এস্টিমেশন করা হয়ে থাকে না। দিস ইজ লাইক থাকে না যে একটা ধারণা করার মতো আছে, এটার থেকে এরকম একটা হইতে পারে। উই টক অ্যাবাউট, আচ্ছা ঠিক আছে, আমাকে একটা
আমি ধরেন আমি একটা বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়ার একটা খেলার টিকিট সেল করব, ওকে আচ্ছা ঠিক আছে, হোয়াট ইজ ইউর বল পার্ক এস্টিমেশন, আমাকে একটা বল পার্ক অ্যামাউন্ট বলো, কততে তুমি সেল করতে চাও। হ্যাঁ, সো মেবি আপনি এখনো ডিসাইড করেন নাই ইয়েতে, তো তখন এই ধরনের যে একটা অ্যাপ্রক্সিমেট এস্টিমেশন করে থাকেন, হ্যাঁ, ইউজুয়ালি দেখা যায় যে +-30 বলতেছে যে আপনার ইউজুয়ালি আপনি যততে সেল করবেন তার +30% -30% এইটুকের রেঞ্জের ভিতরে এস্টিমেশনটার অ্যাকুরেসি, রেঞ্জ যেটাকে বলা হয় এস্টিমেশনটা এই রেঞ্জের মধ্যে থাকে, সো দ্যাট ইজ ইয়োর বল পার্ক এস্টিমেশন। হ্যাঁ, এই এই বল পার্কে মানে +-30% হচ্ছে কিরকম 100 টাকার যদি প্রজেক্ট হয় বা যেটাই করেন, টিকিট বলেন বা যেটাই বলেন, সেটা হচ্ছে রেঞ্জটা 130 বা 70 থেকে 130 এই রেঞ্জের ভিতরে। হ্যাঁ, সো দিস ইজ নট আ ভেরি সব এস্টিমেট সব ইনফরমেশন বা ইয়ে এখানে ঢুকানো হয় নাই, সো এটা জাস্ট একটা অ্যাপ্রক্সিমেট আমরা যেটাকে বলে থাকি বা বল পার্ক ইউজুয়ালি বলা হয়ে থাকে। সো এখন কথা হচ্ছে যে এর পরে যদি আপনারা চিন্তা করেন যে আচ্ছা ঠিক আছে একটা বল পার্ক অ্যামাউন্ট বলছে, লেটস থিঙ্ক অ্যাবাউট ইট। হ্যাঁ, সো তখন when you start thinking about it, then you go for a comparative analysis. Comparative estimation এ কেন যান যে maybe you have some experience in your previous project, কোনো করতে গেছেন, আপনার হয়তো বা কোনো হিস্টোরিক্যাল ডাটা আছে, হ্যাঁ, ওই ডাটার উপর বেস করে আপনি তখন এই একটা ফ্রেম অফ রেফারেন্স ক্রিয়েট করতেছেন। হ্যাঁ, এই রেফারেন্সের সাথে আপনার এই কারেন্ট এস্টিমেট কে আপনি কম্পেয়ার করতেছেন। হ্যাঁ, সো এই ধরনের রেঞ্জটা ইউজুয়ালি যখন কম্পেয়ার করতেছেন তখন দেখবেন যেটা যেন +-15% এর ভিতরে থাকে এই ধরনের কম্পারেটিভ এস্টিমেশন করার সময়। এবং এই কম্পারেটিভ করার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে যে কম্পেয়ার যখন আমরা করি যে কোনো কিছু, যে কোনো ডাটাই যখন আমরা কম্পেয়ার করতে চাই, we always have to make sure that those datas are relevant and relative to each other. হ্যাঁ, রেলেভেন্ট এন্ড রিলেটিভ বলতে ধরেন আপনার যদি এখন ধরেন এই যে ধরেন আমি বললাম যে আমি টিকিট সেল করতেছি বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া ফাইনাল। হ্যাঁ, তো আপনি যদি ফাইনাল না ধরেন আপনার কোয়ার্টার ফাইনাল এরকম যদি হয়, এখন আপনি যদি এটার সাথে গত বছরের কোনো ফাইনাল খেলার ডাটা অ্যানালিসিস কম্পেয়ার করেন টিকিট প্রাইস, তাহলে that would not give you relevant data, right, to compare the prices. So relevant কি হবে যদি কোয়ার্টার ফাইনালের সাথে কোয়ার্টার ফাইনালকে তুলনা করেন, ফাইনালের সাথে ফাইনালকে তুলনা করেন, বুঝছেন? So that's what I meant by relevant and রিলেটিভ হইতে হবে and relevant হইতে হবে। হ্যাঁ, রিলেটিভও হইতে হবে। সো যাই হোক, এরপরে যখন এই কম্পারিজন করলেন, তারপরে আপনার কাছে যদি মনে হয় ওকে না, মেবি উই ক্যান গিভ ইট আ গো টু দিস প্রজেক্ট। সো যদি এরকম মাথায় চিন্তায় আসে যে আচ্ছা ঠিক আছে +-15% রেঞ্জের মধ্যে আমার একটা আসতেছে আমার হিস্টোরিক্যাল ডাটার সাথে আমি যখন তুলনা করছি, সো মেবি উই ক্যান গিভ ইট আ গো। সো যখন এরকম চিন্তা মাথায় আসে তখন হোয়াট উই ডু ইজ উই ডু আ ফিজিবিলিটি অফ দ্যাট প্রজেক্ট। ফিজিবিলিটি করতে গিয়ে যে কস্ট ফিজিবিলিটিটা আমি চেক করে থাকি। তো কস্ট ফিজিবিলিটি বেসিক্যালি এটা একটা as a গাইডলাইন, মানে একটা এস্টিমেশন করতেছে, একটা গাইডলাইন হয় অন আপনার রিয়েল নাম্বার কি হবে। হ্যাঁ, সো একটা প্রিলিমিনারি প্রজেক্ট ডিজাইন ওয়ার্ক এটাকে বলা হয়, একটা প্রিলিমিনারি প্রজেক্ট ডিজাইন ওয়ার্ক করে থাকি এই ফিজিবিলিটির সময়। হ্যাঁ, এবং ইউজুয়ালি আপনার এই সময় ইনিশিয়াল স্কোপ ডেভেলপমেন্ট করা হয়ে থাকে। হ্যাঁ, সো এই প্রিলিমিনারি যেই প্রজেক্ট ডিজাইন করতে যাই যখন, তখন যে প্রজেক্ট কস্ট এস্টিমেশন করে থাকি ফর মাই ফিজিবিলিটি টু ট্রাই টু identify the feasibility of the project. So তখন এখানে usually rule of thumb is +-10%, মানে যেমন feasibility cost estimation করার পর যদি দেখায় যে আপনি ধরেন একটা 100 টাকার যদি জিনিস বা 1000 টাকার জিনিস যদি হয়, এই প্রজেক্টের ধরেন হাইপোথেটিক্যালি বলেন 1000 টাকা হইলে
আপনি সেখানে ওই ফিজিবিলিটি করার পর দেখা গেল যে আপনার এইটা প্রজেক্ট কমপ্লিট করতে হয় 110 থেকে 90 টাকা এর মধ্যে আপনার কস্ট এস্টিমেশনে হয়ে যাচ্ছে। সো তখন আপনি বলতে পারেন ওকে দ্যাটস আ গুড ফিজিবিলিটি সো মেবি উই ক্যান give a go to this project, হ্যাঁ। That is a good indication যখন প্লাস মাইনাস 10% এর মধ্যে যাবে। সো তারপরে আসে কি the final one, that is the definite estimation. সো এই 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 এস্টিমেট তখনই দেওয়া যাবে যখন আমার প্রজেক্টের বেশিরভাগ ডিজাইন ওয়ার্ক এন্ড সবকিছু মোটামুটি হয়ে গেছে, হ্যাঁ। আপনার প্রজেক্টের স্কোপ, ক্যাপাবিলিটিস, হ্যাঁ, সবকিছু খুব ওয়েল আন্ডারস্টুড হয়ে গেছে, সবকিছু ক্লিয়ার এন্ড মোস্ট অফ দ্য ডিজাইন ওয়ার্ক ইজ ডান, হ্যাঁ। সো বেসিক্যালি ওই সময় আমরা এই ধরনের এস্টিমেটস গুলা পেয়ে থাকি, মানে দ্যাট ইজ মোর ডেফিনিটিভ। আমি জানতে পারতেছি যে this is basically what's going to more cost me, হয়তো বা একটু এদিক ওদিক হইতে পারে, that is the range of between plus minus 5% হইতে পারে, হ্যাঁ। এবং ইউজুয়ালি দেখা যায় যে এই সময়টায় আপনার মেজর যেসব অর্ডার সাবমিট করা দরকার বিভিন্ন জায়গায়, হ্যাঁ, পারচেজেস করা দরকার, ইউজুয়ালি এগুলো সাবমিটেড হয়ে থাকে এবং আপনার প্রাইসেস আর known to you because আপনার ডিজাইন ওয়ার্ক হয়ে গেছে, আপনি জানেন কি কি কাজ করতে হবে, কি কি ওয়ার্ক প্যাকেজেস আপনার আছে, হ্যাঁ। সো you also have some known prices and what are available to you, you have also historical data and everything, হ্যাঁ। সো এই কারণে এই সময় আপনি মোর একটা ডেফিনেটিভ this is like when you have given your project a go, right, আপনি শুরু করতে যাচ্ছেন, সো তখন তো আপনার অবশ্যই মোস্ট অফ দ্য ডিজাইন ওয়ার্ক হ্যাজ টু বি ডান ফর ইউর প্রজেক্ট। সো এই সময় এটা হচ্ছে আপনার ডেফিনেটিভ কস্ট এস্টিমেশন। ওকে, আপনাদের যদি শেষ হয়ে যায় আমি আবার কিন্তু ইনভাইট পাঠাবো। ওকে ওকে ম্যাম। আচ্ছা, লার্নিং কার্ভস আমরা একটু শর্ট করে জিনিসটাকে একটু বুঝে নেই। সেটা হচ্ছে বেসিক্যালি দিস ইজ মানে অ্যাকর্ডিং টু মি I don't think this is a very reliable form of cost estimation, but তারপরে বিভিন্ন research and বিভিন্ন school of thought are there that this is a cost estimation method that can be used and might be useful তো জেনে রাখাটা। সো এটার বেসিক্যালি এটার ধারণাটা হচ্ছে যে আপনি যখন একটা কাজ রিপিটেটিভলি করতে থাকেন আপনার স্কিলস ডেভেলপ হয় এবং যে কাজটা আপনার আগে করতে হয়তো বা 8 ঘন্টা লাগছে সেটা। Okay, so what we were talking about is learning curves. Learning curves এর estimation এ কি বলা হয়েছে যে আপনি একটা কাজ যত রিপিটেটিভলি করবেন তত আপনার ওটাতে স্কিলস বাড়বে, এক্সপার্টিস বাড়বে, সো আপনার টাইম রিডাকশন হবে ওই অ্যাক্টিভিটির প্রতি, হ্যাঁ। This is an estimation system that I don't put much value to it. I don't think it's a very reliable value, but just for the sake of knowing the concept, we are studying this cost estimation method. তো এখানে একটা সিম্পল এক্সাম্পল দিয়ে যদি আমরা দেখি, মানে লার্নিং কার্ভস এর যেটা বলতেছে যে টাইম রিডাকশনটা, এটা এখানে কি মানে ডাবল ইয়েতে হয়, মানে অ্যাকর্ডিং টু দেয়ার ফর্মুলা, যে আপনি যখন একটা কাজ 2 বার করেন সেটাকে যখন আপনি আবার বাড়ায় ডাবল হয়ে 4 বার করতেছেন, আবার সেটার যখন 8th টাইম করতেছেন, হ্যাঁ, সেরকম করে যখন আগাইতে থাকেন তখন আপনার টাইম রিডাকশন হয়ে যায় because of you are repeating a similar activity and you are gaining some kind of skill. That's why ওইখানে ওই কাজ সেম কাজটা আবার আপনার করতে যাবেন যখন 4th time or 8th time, your time reduces ওই অ্যাক্টিভিটিটা করতে গিয়ে। একটা এক্সাম্পল যেমন এখানে বলতে চাচ্ছে যে let us assume for example that the time necessary to code a particular software routine is estimated at 20 hours of work for the first iteration. প্রথমটা করতে 20 ঘন্টা লাগতেছে। Doing the coding work a second time requires only 15 hours. The difference between the first and second iteration suggests learning rate of 0.75. So we can now apply that figure to estimate the cost for additional coding iteration.
when the output is doubled from the first two routines to the required fourth, the time needed to complete the fourth units is now estimated to take এই ফর্মুলা অনুযায়ী যদি বসাই তাহলে ফোর্থ টাইমে এটা করতে গেলে আমার এই রিডাকশনটা হবে। হ্যাঁ, এখানে আমি কিন্তু বলতেছি না যে আমার 5 ঘন্টা কমে গেছে, এরকম হবে না যে সব সময় যে জিনিসটা এরকম ভাবে হবে তা না। মেবি কোনো একটা স্পেসিফিক স্কিল, একটা কাজ করতে গিয়ে কোনো স্পেসিফিক কোনো একটা কাজে আপনার স্কিল বেড়ে গেছে, টাইম রিডাকশন হচ্ছে। হ্যাঁ, এরকম হতে পারে যে ফোর্থ টাইমে গিয়ে রিডাকশন হলো, আবার এইট টাইমে গিয়ে এরপরে 6, 7, 8 এরপরে এইভাবে যখন যাচ্ছেন আবার সেম টাইমই লেগে যাচ্ছে। হ্যাঁ, সো যাই হোক এই মেথড ইজ not a very reliable cost estimation method, I would say, but some researchers and school of thought does think that this can be used, so that's why we're just learning the concept of it. এখানে একটা লিনিয়ার কার্ভের মাধ্যমে লার্নিং মডেলের কার্ভটাকে দেখানো হলো যে the more time that you're spending, হ্যাঁ, এবং due to repetition of work, দেখেন জিনিসটা কিভাবে করে কমছে। হ্যাঁ, টাইম রিডাকশন হচ্ছে। So যাই হোক, let's talk about the next topic, another important topic, which is the problems with this cost estimations. আমাদের cost estimations কি problem face করে থাকি। হ্যাঁ, so first একটা problem যেটা এখানে বলতেছে, the first check mark if we see is the low initial estimates. Low initial estimates is because এরকম অনেক সময় হয়ে থাকে যে দ্যাট আপনি যখন কোনো একটা প্রজেক্ট প্রপোজাল দিতে যাচ্ছেন, সো আপনার এখন একটা নর্মাল কর্পোরেট প্র্যাকটিসই হয়ে গেছে, যে হ্যাবিট আর প্র্যাকটিস যেটাই বলেন হয়ে গেছে, যে আমরা ফার্স্টে আমাদের একটু ইনিশিয়ালি যখন দেই কস্ট একটু লোই এস্টিমেট করে থাকি, নট দ্য হাই ওয়ান, সো দ্যাট উই ক্যান গেট দ্য প্রজেক্ট। আমরা হয়তো বা প্রজেক্টটা পাওয়ার জন্য অনেক সময় করে থাকি, অনেক সময় যে যখন এই যে বিডিং কন্ট্রাক্ট বিডিং এর সময় দেওয়া হয়, তো তখন আমরা এই ধরনের প্র্যাকটিসেস গুলো দেখে থাকি। দিস ইজ নট আ ভেরি এথিক্যাল প্র্যাকটিস, বাট ওই যে করা হয়, people think that it's better to have a project, to get a project rather than having nothing by giving higher estimates. হ্যাঁ, সো এই কারণে যখন আপনি কোনো প্রজেক্ট ইভ্যালুয়েট করতে যাবেন বা কোনো প্রজেক্টকে নেয়ার চিন্তা ভাবনা করবেন, অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার you should always ask questions. You should not only rely on the initial estimates that have been given to you, because you know that যে এখন common practice is that আপনার low estimates দেওয়া হবে. So you ask questions like, okay, maybe the estimates that you have given me is like for the best of scenario, what is the worst of scenario, what will happen, then তখন কোন জায়গায় কোনো কস্ট বাড়তে পারে বা কিছু হইতে পারে। So if you ask this kind of questions, then you get a better idea, হ্যাঁ, you get more information and better decision নিতে পারবেন। হ্যাঁ, so the next check mark is the unexpected technical difficulties. Okay, unexpected technical difficulties, so first of all we should know that technology is a disruptive force. হ্যাঁ, যখন মার্কেটে কোনো নতুন টেকনোলজি আসে, so these are some unexpected change that you have to face while doing your project. একটা নতুন টেকনোলজি যখন মার্কেটে আসলো, সো এই ধরনের চেঞ্জেস যখন আসে মার্কেটে, তখন there are always two sides, the winner's side or the loser's side. হ্যাঁ, so if you can respond to these changes efficiently and clearly and correctly, এভাবে যদি আপনি এটাকে রেসপন্স করতে পারেন, and এই চেঞ্জেস এর সাথে, টেকনোলজিক্যাল চেঞ্জেস এর সাথে যদি আপনি নিজেকে অ্যাডপ্ট করতে পারেন, then you will be the winner. And if you can't respond to it in the correct manner, in the correct time, and cannot adopt to it, then you will be the loser. Yeah. So the thing is unexpected technical difficulties. So technology is our disruptive force here. So this may cause you some problems while doing cost estimation. The third check mark is the lack of definition. The lack of definition বলতে এখানে যেটা বোঝাচ্ছে যে you lack direction or focus. হ্যাঁ, so আপনার
যখন আপনার প্রজেক্ট করতে গিয়ে অ্যাজ আ লিডারশিপ রোলে যদি আপনি থাকেন বা ইয়ে থাকেন, আপনি if you can manage your team and give them a good direction, and they you can make sure they're focused on their work, and they know what they want, their goal is set, their scope is clearly defined, they understand what they're doing, hey? So then there won't be that kind of any problem, hey? So the work will be very smooth for them. Kintu when there is a lack of definition or a direction, or যখন it lacks focus, so তখন there will be problems with your cost estimation, because your scope is not clearly defined, your goals are not clearly defined, so this can create problems with cost estimation. The fourth check mark is the specification changes. Okay, this happens a lot. অনেক সময় হয়ে থাকে স্পেসিফিকেশন চেঞ্জেস হয়ে থাকে, যেমন আপনি একটা প্রজেক্ট করতে গেলেন এন্ড আপনার হাফওয়ে যাওয়ার পরে আপনার ক্লায়েন্ট হয়তো বা আপনাকে বলে ওকে মেবি এই ফিচারটা যদি একটু অ্যাড করা যায়, অর মেবি ওকে আপনি একটা আইটির কোনো কাজ করতেছেন, ওকে লেটস জাস্ট অ্যাড দিস বাটন অর সামথিং, হ্যাঁ শুধু এটার ক্ষেত্রে গিয়ে একটু এরকম চেঞ্জ করেন। সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট যে মিডওয়ে থ্রু আর যেই ওয়েতেই হোক, আফটার স্টার্টিং ইউর প্রজেক্ট, when these features your clients or your other stakeholders jara thake apnar project er, when the stakeholders want you to introduce these features, then these causes problem, and this is called feature creep, and this is very costly. এই ধরনের চেঞ্জেস এর অ্যাডজাস্টমেন্ট করা ইন আ প্রজেক্ট ইজ কস্টলি, বিকজ এটা আপনার শুরু থেকে অরিজিনাল প্ল্যানের মধ্যে ছিল না কখনোই এই কস্টটা। সো এই যখন এই চেঞ্জেস গুলা করতে যাচ্ছেন, দিস কজেস আ লট অফ কস্ট ফর ইউ হ্যাভ টু ইনকার আ লট অফ কস্ট। সো ইউজুয়ালি দেখা যায় যে প্রজেক্ট ম্যানেজমেন্ট যখন করতে যান বা যখন প্রজেক্ট হ্যান্ডেল করতে যান, usually the project managers are encouraged not to allow this kind of feature creeps to get into your project scope, or যেটাই হোক আপনার প্রজেক্টের ভিতরে সব ফিচার ক্রিপ অ্যাভয়েড করানোর চেষ্টা করা হয় when you're trying to manage your own project. So the last check mark is the external factors. Such external factors bolte anything, the factors that are external to your company, jeta is also not under your control. আপনার external factors hote pare je jemon ধরেন এই যে pandemic holo, this COVID situation, this is also your external factor, এক ধরনের problem. This caused so many problems to so many business এই সময়ে, which is very unfortunate and sad. So many losses, people had to face so many losses. যাই হোক, so external factors এর ব্যাপারটা হচ্ছে এটা আপনার কন্ট্রোলের বাইরে, আপনি এটাকে কন্ট্রোল করতে পারেন না। এরকম প্যান্ডেমিক সিচুয়েশন হতে পারে, আবার হতে পারে যে আপনি যে যার কাছ থেকে সাপ্লাই নিচ্ছিলেন and that person for some reason had to close his business, so ওইটার কারণে আপনার সাপ্লাই চেইনে একটা প্রবলেম হয়ে গেল, so which is also an external factor because it's outside of your control. So এরকম বিভিন্ন ধরনের এক্সটার্নাল ফ্যাক্টরের কারণে প্রবলেম হতে পারে কস্ট এস্টিমেশনে, and these all এখানে যে কটা প্রবলেম বলা হলো এগুলো সবই কস্ট এস্টিমেশনে আপনাকে, নট দ্য অ্যাকচুয়াল কস্ট, বা কস্ট এস্টিমেট করতে গিয়ে আপনাকে প্রবলেম ফেস করতে হতে পারে এই সব ইস্যুর কারণে। সো ইফ উই have a clear understanding of these problems, then আমরা যদি প্রথম থেকেই এটা মাথায় রাখি যে এই প্রবলেম হতে পারে, তাহলে আমাদের জন্য এগুলা অ্যাভয়েড করা ইজি হবে, সো দ্যাট আমাদের কস্ট এস্টিমেশনে গিয়ে যায় যাতে পরে প্রবলেম না হয়। Okay, so the next is about budgeting and everything. So এই chapter এর বাকি যেই part টুকু আছে, the budgeting part, it's a very small part. Maybe একটা next class আমরা we will finish this chapter, and maybe একটা makeup class or একটা extra class ও নিয়ে নিতে পারি just for this small part. So if you have any questions so far, you can ask me, and otherwise আজকের জন্য
এখানে আমরা শেষ করব কস্ট এস্টিমেশনের যতটুকু অংশ ছিল আমাদের এই চ্যাপ্টারে, কস্ট এস্টিমেশনের অংশটুকু আমরা আজকে শেষ করলাম। নেক্সট ক্লাসে আমরা বাজেটিং এর অংশটুকু পড়বো এই চ্যাপ্টারের। হ্যাঁ, so that's it for me today, and have a good day. Bye.